তো এখন অনেক দেশই ভারতকে টার্গেট করতে শুরু করেছে। এমন মনে হচ্ছে যে যেন পৃথিবীকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এখন 114টি যুদ্ধবিমান এমআরএফ চুক্তিকে ছেড়ে দিন। এখন এখানে এমন একটি অস্ত্র আসতে চলেছে যা সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, যাকে আমেরিকা বা রাশিয়ার অস্ত্র থামাতে পারবে না। এমন ডিফেন্স প্রস্তুতি দেখে অনেক দেশই লজ্জায় মাথা নিচু করেছে। বন্ধুরা, যেমন আমি ভিডিওটির শুরুতেই বললাম যে এখন অনেক দেশ ভারতকে কিন্তু টার্গেট করতে আরম্ভ করেছে, যে মাত্র 36টি রাফাল ফাইটার জেট কিনেই ভারত নাকি নিজেকে রাজা মনে করছে। একদিন না একদিন ভারতের এই গর্ব নিশ্চয়ই ভেঙে যাবে। ভারত এমনভাবে চিন্তা করছে যেন এই 36টি রাফাল দিয়েই গোটা বিশ্বকে হারাতে পারবে। যদিও অন্য দিক থেকে দেখলে ভারত যেন সারা বিশ্বের দেশগুলিকে বড়সড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে তোমরা যতই ফাইটার জেট নিয়ে আসো না কেন, আমরা আমাদের 36টি রাফাল যুদ্ধবিমান দিয়েই তোমাদেরকে শেষ করে দেবো। বন্ধুরা, এই ভিডিওটি অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই লজ্জাজনক। এখন তো প্রায় প্রতিটি দেশই ভারতকে শুনিয়ে দিচ্ছে, কিন্তু ভারতকে তাদের কথা ইগনোর করেই চলতে হচ্ছে। আরেকটি কথা জানিয়ে রাখি, 15 বছর পেরিয়ে গেছে, আজ পর্যন্ত আমরা আমাদের বায়ুসেনার জন্য 114টি ফাইটার জেট সম্বলিত এমআরএফ চুক্তি পূরণ করতে পারিনি। ঠিক কী করতে চাইছে ভারত তা কেই বা জানে। হয়তো এর পেছনে কোনো বড় কারণ আছে যার জন্য ভারত এখনো পর্যন্ত এই চুক্তিকে সম্পূর্ণ করেনি, অথবা এমনও হতে পারে যে ভারত আদৌ হয়তো এই ডিলকে ক্লোজ করতে চাইছে না। অনেক কারণ থাকতে পারে, কিন্তু আসল কথা হলো ভারত এখনো পর্যন্ত প্রায় 36টি রাফাল ফাইটার জেট কিনেছে, আর সেগুলির ওপর নির্ভর করে যে কোনো যুদ্ধ তারা জিততে চায়, অর্থাৎ একটা রেকর্ড গড়ার চেষ্টা করছে আমাদের ভারত। এখন এই পুরো বিষয়টি বুঝতে হলে ভিডিওটিকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আমার প্রথমে বলা কথাটি জাস্টিফাই হবে যে এই ভিডিওটি আমাদের জন্য লজ্জাজনক। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আমাদের দেশের সমস্ত নীতি নির্ধারক ও সরকারে বসে থাকা নেতাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়া উচিত। কেননা খবরটি এমনই লজ্জাজনক, কারণ আমাদের যে শত্রু দেশ, যাদের অর্থনীতির সংকটে, যাদের আর্থিক সামর্থ্য নেই, যার জিডিপি গ্রোথ শূন্য হয়ে গেছে, যে দেশের আর্থিক মন্দা 70 পার করে ফেলেছে, তারপরেও তারা নিজেদের দেশ ও নাগরিকদের সুরক্ষায় কোনো খামতি রাখছে না। আর আমরা মাত্র 36টি রাফাল কিনেই নিজেদেরকে রাজা বলে মনে করছি। আমাদের দেশের কিছু গণমাধ্যমের অহংকার এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা দাবি করছে এই 36টি রাফাল দিয়েই গোটা বিশ্বকে জয় করা সম্ভব। কিন্তু বাস্তবতা হলো আমাদের পাইলটরা তাদের দক্ষতার জোরে এগুলিকে ওড়াচ্ছে, অর্থাৎ 60 বছরের পুরনো যে সমস্ত যুদ্ধবিমান রয়েছে সেগুলো উড়িয়েই দেশের সুরক্ষা করতে হচ্ছে। এই এমন সময় যখন একটা মোটরসাইকেলও 5 থেকে 6 বছর ভালোভাবে টেকে না, তখন আমরা এত ক্রিটিক্যাল টেকনোলজির একটি যুদ্ধ বিমানকে এত দীর্ঘ সময় ধরে টেনে নিয়ে চলছি, যার মূল্য আমাদের সাহসী পাইলটরা নিজেদের জীবন দিয়েই দিয়ে চলেছেন। অথচ এদিকে তুরস্ক যা করছে তাতে একটি ভালো এক্সাম্পল সেট হচ্ছে। কিভাবে? আসুন সেটাই এবার বলি। আসলে প্রায় 3 বছর আগে, অর্থাৎ 2021 সালে তুরস্ক জানায় যে তাদের কাছে বিশ্বের সবথেকে বড় F-16 যুদ্ধ বিমানের স্টক রয়েছে। আমেরিকার পরে সর্বোচ্চ সংখ্যক F-16 আছে তাদের কাছে। শত শত যুদ্ধবিমান থাকলেও সেগুলি দিন দিন পুরনো হয়ে যাচ্ছে। সুতরাং হয় সেগুলিকে আপগ্রেড করতে হবে, আর না হলে সেনাবাহিনী থেকে তাদেরকে রিটায়ার নিতে হবে। এই পরিস্থিতিতে তুরস্ক $23 বিলিয়ন একটি পরিকল্পনা নেয়, যার মাধ্যমে তারা আমেরিকা থেকে F-16 এর লেটেস্ট আপগ্রেড কিট কিনতে চেয়েছিল। আর সেটি হলেই F-16 গুলো প্রায় 4.5 জেনারেশনের ফাইটার জেটে পরিণত হতো, অর্থাৎ আধুনিক প্রযুক্তির সংযোজন করে সেগুলিকে আরও 30 বছর তাদের বায়ুসেনায় চালানো যেত। কিন্তু আপনি জানেনই যে রাশিয়া ও তুরস্কের মধ্যেকার সম্পর্কের কথা মাথায় রেখে আমেরিকা তুরস্ককে কোনো অস্ত্র বিক্রি করতে নারাজ, ফলে F-16 আপগ্রেডের সেই চুক্তি বাতিল হয়ে যায়। যাই হোক, তুরস্কের হাতে খুব একটা তাড়া ছিল না। 2027 বা 2028 সাল পর্যন্ত আপগ্রেড ছাড়াই F-16 গুলি মোটামুটি চলতে পারবে। এখন ভাবুন এই অবস্থায় ভারত হলে কি করত, অথবা ভারতের নেতারা তারা এই ডিলটিকে কিভাবে সামলাতেন। আর এই প্রশ্ন আমি আপনাদেরকেও করতে চাই। আপনারা আপনাদের উত্তর কমেন্টে অবশ্যই জানান। তো দেখুন, তুরস্ক কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারা ওই $30 বিলিয়ন সঠিকভাবে কাজে লাগিয়েছে। প্রথমে তারা নিজেদের স্টিলথ ফাইটার এয়ারক্রাফট কান তৈরি করতে প্রচুর টাকা ও প্রযুক্তিকে বিনিয়োগ করে। আমেরিকার F-35 থেকে পাওয়া কিছু প্রযুক্তি ব্যবহার করে তারা নিজেদের কান ফাইটার জেট বানিয়েছে। এতে আমেরিকান কিছু টেকনোলজি ইমপ্লিমেন্টেড ছিল। ইতিমধ্যে সেটিকে পরীক্ষামূলকভাবে ওড়ানোও হয়েছে এবং তা সফলও হয়েছে। তবু আরও অন্তত 5 থেকে 6 বছর লাগবে এটিকে মাস প্রোডাকশন করে এয়ারফোর্সে ডিপ্লয় করতে। কিন্তু তুরস্ক জানে এই 5 থেকে 6 বছরে তারা সুরক্ষায়
কোনো রকম খামতি রাখতে পারে না, কারণ তাদের প্রতিবেশ দেশগুলি অনেকটাই অশান্ত। একপাশে সিরিয়া, যেখানে সারা বছর যুদ্ধ লেগেই থাকে, অন্যদিকে ইসরায়েল হামাসের লড়াই চলছে, লেবাননের তো ভয়ানক পরিস্থিতি, আর গ্রিস তো তাদের শত্রু, যে কিনা দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে ভারতের ও ফ্রান্সের সহায়তায়। তাই তুরস্ক নিজেদের নিরাপত্তা কোনোভাবেই আলগা হতে দিতে চায় না এবং কখনো দেয়নি। আপনি দেখতে পাবেন যে নিউজ বেরিয়ে এসেছে যে তুরস্ক জার্মানি ও ব্রিটেনের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরো ফাইটার টাইফুন ফাইটার জেট কেনা নিয়ে। তাদের প্ল্যানিং হলো অন্তত 3 থেকে 4টি স্কোয়াড্রন, প্রায় 60 থেকে 70টি ইউরো ফাইটার টাইফুন বায়ুসেনায় যুক্ত করা, যাতে পুরনো F-16গুলিকে রিটায়ার দেওয়া যায়। যদিও F-16গুলি আরও 4 থেকে 5 বছর চালানো যেত, তবু তুরস্ক এই ঝুঁকি নিতে চায় না। তাই এখনই ইউরো ফাইটার টাইফুন নিয়ে সেগুলিকে রিপ্লেস করা হবে। সেটুকুতেই শেষ নয়, তুরস্ক মনে করে যে তারা যে স্টেলথ জেট কান তৈরি করছে সেটিকে ইউরো ফাইটার টাইফুনের সঙ্গে জোড়ায় ওড়াবে। এতে তৈরি হবে বিশ্বের অন্যতম সেরা ও সবথেকে বিপজ্জনক ফাইটার জেটের ডুয়াল, যা তুরস্কের আশেপাশের দেশগুলিকে কার্যত নিয়ন্ত্রণ বা শাসন করতে পারবে। এতে আপনি বুঝতে পারছেন যে তুরস্ক কি স্তরের পরিকল্পনা করছে। শুধু শত্রুদের মোকাবিলায় নয়, প্রতিবেশী দেশগুলিকেও ডমিনেট করতে চায়, কারণ তারা মনে করে প্রতিবেশীদের যতটা চাপে রাখা যাবে সিকিউরিটি ততটাই সুরক্ষিত হবে। কিন্তু আরেকদিকে ভারত আছে, যার অর্থনীতি বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত বাড়ছে। আগামী 1.5 বছরের মধ্যেই ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। রিজার্ভ $650 বিলিয়ন বেশি। তবু 15 বছর পেরিয়েও আমরা এখনও আমাদের বায়ুসেনার জন্য 114টি ফাইটার জেট রিলেটেড MRF ডিল পূরণ করতে পারিনি। তাই ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই খবর আমাদের জন্য লজ্জাজনক, কারণ আমাদের সেই সব শত্রুরা যারা ভারতের সঙ্গে দাঁড়াতেও পারবে না, তারাই এখন ডিফেন্সের দিক দিয়ে আমাদেরকে পেছনে ফেলে দিচ্ছে। যদি আমরা সত্যি আত্মনির্ভর হতে চাই, তাহলে আমাদের রিসার্চ, প্রোডাকশন এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে জোর দিতে হবে। একদিকে যেমন গ্লোবাল কম্পিটিশনে টিকে থাকার জন্য আমাদের মডার্ন ফাইটার জেটস দরকার, অন্যদিকে তেমনই প্রয়োজন টাইম বাউন্ড ডিসিশন মেকিং এবং সুপরিকল্পিত স্ট্র্যাটেজি। আমার বিশ্বাস জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমরা সবাই একসঙ্গে কমিটমেন্ট নিয়ে এগোলে সামনের দিনগুলিতে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগোতে পারবে। শুধুমাত্র সরকারের ওপর দায় চাপিয়ে না দিয়ে আমাদেরও উচিত নাগরিক হিসেবে যথাযথ ফিডব্যাক দেওয়া এবং গঠনগত ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে সমাজকে সঠিক পথে পরিচালিত করা। তো বন্ধুরা, যদি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের এনকারেজমেন্টই আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই যুক্ত হবেন। ধন্যবাদ।